মোহনার দুই হাত বিছানায় চেপে ধরে ঠোঁটজোড়া দখল করে নিল আদিত্য। আদিত্য ঠোঁট ছেড়ে ক্রমে সেই গলায় মুখ ডুবিয়ে দিল, গভীরভাবে কিস করে যাচ্ছে তাকে। মাঝে মধ্যে দাঁত দিয়ে চেপে ধরছে মোহনার চামড়া। মোহনার প্রাণ যায় যায় অবস্থা, কিন্তু কোনো বাধা দিচ্ছে না সে, কারণ অনেক কষ্টের পর সে তার ভালোবাসাকে নিজের করে পেয়েছে। এরকম আরো হাজারো কষ্ট সহ্য করতে রাজি আছে সে। আজ যে তার বাসর রাত, আদিত্যের ইচ্ছায় বিয়েটা হয়েছে। ইস, ভাবতেই বিছানা ছেড়ে নাচতে ইচ্ছা করছে। কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক আওয়াজে ঘুম ভেঙে যায় তার। খুঁজতে থাকে নিজের পাশে আদিত্যকে। ফুলে ফুলে সাজানো ঘরটাও যেন মুহূর্তেই পূর্বের রূপ ধারণ করেছে। এটাও স্বপ্ন ছিল না তো আবার? আরে হ্যাঁ, এটাও তো স্বপ্ন ছিল। তার মানে এই দিনটা দেখার জন্য তাকে আরো কষ্ট করতে হবে, আবার সেই বেহায়া ছেঁচড়া উপাধিটা পেতে হবে তাকে। কবে যে এই স্বপ্নটা বাস্তবের রূপ নেবে, কবে পাবে এই স্বপ্নের ছোঁয়াটা। সকালে আদিত্যর সাথে সেই মেয়েটাকে সাথে দেখে সোজা বাড়ি চলে আসে মোহনা। দরজা বন্ধ করে সেই সকাল থেকে কেঁদে যাচ্ছে মোহনা। দুপুরে খাবার শেষে একা দরজা বন্ধ করে শুয়েছিল মোহনা। শুয়ে থাকার মাঝেই চোখ দুটো লেগে আসলো তার। এর মাঝেই বিয়ে আর হাফ বাসর শেষ করে ফেললো সে। ওদিকে পূর্বের চেয়েও জোরে জোরে দরজার টোকা দিতে লাগলো বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা। মোহনা ধীরে পায়ে দরজার দিকে অগ্রসর হচ্ছে, সে মনে একরাশ বিরক্ত নিয়ে। এত সুন্দর ঘুমটা নষ্ট করে ফেললো। দরজা খুলতেই আদিত্য রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলে। মোহনা ভ্যাবাচ্চাকা খেয়ে আদিত্যের দিকে তাকিয়ে আছে। এটাও স্বপ্ন নয় তো আবার? আদিত্য এক পা করে এগিয়ে আসছে মোহনার দিকে, চোখে মুখে আগুনের ফুলকি। মনে হচ্ছে এই আগুনে ভর্ষ করে দিবে মোহনাকে, জ্বলে পুড়ে ছাই করে ফেলবে আজ। আদিত্যের চোখে মুখে রাগ দেখে ভয়ে এক পা করে পিছাচ্ছে। আদিত্য এক পা করে এগোচ্ছে, মোহনা এক পা করে পিছাচ্ছে। দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায় মোহনার। আদিত্য দুই হাত দুই দিকে দিয়ে মোহনাকে হাত বন্দি করে ফেলে। মোহনা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। বুঝতে বাকি নেই কেন আদিত্য এত রেগে আছে, কারণ সকালে বাড়িতে এসে আদিত্যের কথা বলে দিয়েছিল সবাইকে। সমস্যা কি তোর? কই, চুপ, একদম চুপ। আমি তোর বয়ফ্রেন্ড নাকি জামাই? চুপ করে আছিস কেন? আমি তোর বয়ফ্রেন্ড না। তাহলে কি বিয়ে করা জামাই? না। তাহলে আমি যার সাথেই রেস্টুরেন্টের, শপিং মলে, যে কোনো জায়গায় যাই, তোর সমস্যা কোথায়? চুপ করে আছিস কেন? তো তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না, তাই ভাবছিলাম কালকের কথাগুলো তোর মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আনবে, কিন্তু তুই যে এত বেহায়া তা আমার জানা ছিল না। শুনে রাখ, তৃষ্ণা আমার গার্লফ্রেন্ড, আর আমি বিয়ে করলে ওকেই করব। সিজ মাই হার্ট। আর কয়দিন পর তোর সাথে শ্রাবণের বিয়ে। এসব ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে প্রস্তুত কর। এমন কিছু করবি না যার জন্য তোর প্রতি আমার ঘৃণা জন্মাবে। অন্তত আর যাই হোক, বিদায়ের সময় যেন তোকে নিজের বোন মনে করে বিদায় দিতে পারি। আদিত্য যাওয়ার পর মোহনার চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ভালোবাসার মানুষটি যতই কষ্ট দিক না কেন, সবকিছু মুখ বুজে সহ্য করা যায়, যা এতদিন সে সহ্য করে আসলো। আজ কিনা সেই ভালোবাসার মানুষটি অন্য একজনকে নিজের হার্ট বলে সম্বোধন করলো। আদিত্যের বলা কথাগুলো যেন প্রতিটা তার বুকের তীরের মতো এক এক করে গাঁথতে থাকে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গেম খেলেই আয়, সীমাহীন মজা এবং ইনকামের সুবর্ণ সুযোগ। বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ বেটজিলি নিয়ে এলো দুর্দান্ত অফার। সাইন আপ করলেই ফ্রি 1111 টাকা বোনাস, বন্ধুদের রেফার করলে আনলিমিটেড 1000 টাকা বোনাস, প্রতি ডিপোজিটে পাচ্ছেন 5% এক্সট্রা বোনাস, জন্মদিনে মেগা গিফট 5000 টাকা বোনাস এবং ফেসবুক রিভিউ করলে 150 টাকা বোনাস। বেটজিলি দিচ্ছে 100% ওয়েলকাম বোনাস এবং জেডিবিতে দৈনিক 300% বোনাস। সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে সহজে ডিপোজিট ও উইথড্র করুন। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে বেটজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। আদিত্যের সাথে মেয়েটাকে দেখে যতটা কষ্ট হয়নি, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে তার মুখ থেকে মেয়েটার প্রতি ভালোবাসার প্রকাশ দেখে। রাতে সকলেই একসাথে খাবার খেতে বসলো। আদিত্যের বাবা বলল, ভাবছি মোহনার সাথে অনিকের বিয়েটাও সেরে ফেলবো, এক খরচে দুজনেরই বিয়ে হয়ে যাবে। মন্দ কি বলছো তুমি? আমাদের বাড়িতে মাত্র 2টা মেয়ে, দুজনের বিয়েই ধুমধাম করে হবে, অযথা এত কিপটামি করার মানে কি? কথাটা বলল আদিত্যের মা। বাবা, তুমি ঠিকই বলেছ, সময় মতো মেয়েদের বিয়ে না দিলে তারা খারাপ কাজ করতেও দ্বিধা করে না। আমি চাই না আমাদের অনিকা অন্য সবার মতো হোক। আদিত্য কথাটা বলেই আর চোখে মোহনার দিকে তাকায়। তো ভাইজান, ছেলে কে, কোথায় থাকে? মোহনার বাবা বলল, আমার বন্ধুরই ছেলে শুভ্র, দেখতো মাশাআল্লাহ। মোহনা চুপচাপ করে খেয়ে যাচ্ছে। অনিকা সবার আড়ালে বারবার চোখের পানি মুছছে। খাবার টেবিল হতেই দৌড়ে নিজের রুমে চলে গেল সে। মোহনা ও শ্রাবণের সম্পর্কের ভিতর সবাই একমত থাকলেও দ্বিমত ছিল তৃতীয় এক ব্যক্তির, আর সে হলো অনিকা। কারণ ছোটবেলা থেকেই ফুফাতো ভাই শ্রাবণকে সে অনেক ভালোবাসত। পারেনি কোনোদিন শ্রাবণের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে, কিন্তু এর মাঝে জড়িয়ে গেল একটা ভিন্ন ঝামেলা। সম্পর্কটা এমনভাবে হতে চলেছে মনে হচ্ছে না সবাই সুখী হবে। শ্রাবণের ফ্লাইট আজ, সবাই গেছে শ্রাবণকে রিসিভ করতে। মোহনা আর অনিকা ঘরেই আছে।
অনিকা বারবার মোহনার রুমের বাইরে পায়চারি করছে। ভাবছে মোহনাকে কথাটা বলা ঠিক হবে কিনা। মোহনার হবু স্বামী হয়তো, মোহন আবার কষ্ট পাবে না তো। কিন্তু ভালোবাসার মানুষটাকে দুলাভাই ডাকতে এর থেকেও বেশি কষ্ট হবে। কি রে, কিছু বলবি? না কিছু না, এমনি। আমার একটা কথা বলতো, তোর চোখের নিচে ইদানিং কালো দাগ লেগে আছে, সেটা আমি খেয়াল করেছি। কান্না টান্না করিস নাকি? আরে না, একটু টেনশনে আছি তাই হয়তো। টেনশনে মানুষের চোখের নিচে কালো দাগ পড়ে আমার আগে জানা ছিল না। আমার কথা বাদ দে, তোর নিজের চোখেও তো পানি ছলছল করছে। মোহনা হাত দিয়ে পানিটা মোছে। আর বলিস না, একটা পোকা পড়েছিল চোখে। মোহনা একটা দীর্ঘশ্বাস নেয়, যার জন্য এই চোখের জল সে নিজেও তো এই জলের ভাষা বুঝে না। তুই কি করে বুঝবি? দিন এগোচ্ছে আর দুজনের বিয়ের দিন ঘনিয়ে আসছে। মোহনা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। বিয়ের আর 7 দিন বাকি। শালা আদিত্যের বাচ্চা কেন আমার ভালোবাসাটা বোঝে না। আমি যে তাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। কয়দিন পর আমি আর এই বাড়িতে থাকবো না। আচ্ছা, ভাইয়ার মনে কি আমার জন্য এতটুকু ভালোবাসা জন্মায়নি? ধুর, জন্মাবেই বা কি করে? সে তো এখন অন্যের প্রেমে অন্ধ। তবুও কেন আমার পাগল মনটা বারবার তাকেই চায়। মোহনা দ্রুত পায়ে আদিত্যের রুমে চলে যায়। রুমে প্রবেশ করেই দেখে সে ব্যালকনিতে দাঁড়িয়ে। সে রুমের লাইট অফ করে দেয়, হয়তো কেউ দেখলে খারাপ ভাববে। দৌড়ে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে মোহনা। তুমি জানো না তোমায় আমি কত ভালোবাসি, কত বছর তোমার জন্য অপেক্ষা করেছি আমি। কেন তুমি আমার ভালোবাসাটা বোঝো না? কয়দিন পর বিয়ে, আমার প্রতি কি তোমার একটুও ভালোবাসা জন্মায়নি? আমি জানি না আমি কি বলছি এইসব, কিন্তু আমি শুধু তোমাকেই চাই, তোমাকেই লাগবে আমার। আরে পাগলি, ভালোবাসি বলেই তো এত দূর থেকে ছুটে চলে আসলাম তোমায় নিজের করে পাবো বলে। মোহনা একটু চমকে ওঠে, কারণ এটা আদিত্যের ভয়েস না। মোহনা তাকে ছেড়েই একটু দূরে সরে যায়। পেছনে ঘুরেই শ্রাবণ মোহনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। তোমায় দেখতে আসলাম, যাকে বিয়ে করব তাকে না দেখলে কি হয়? সেই ছোট্টবেলায় দেখেছিলাম তোমায়, আর কয়দিন আগে তোমার ছবি দেখেছিলাম, যার কারণে আমি নতুন করে তোমার প্রেমে পড়েছি। মোহনা সেখান থেকে দৌড়ে নিজের ঘরে চলে যায়। ছি ছি, এতক্ষণ আমি কাকে এইসব বললাম? শ্রাবণ ভাইয়াকে। যতই কিছু হোক, আমি এই বজ্জারটাকে কিছুতেই বিয়ে করছি না। বিয়ের দিন ঘনিয়ে আসছে, কার্ড দেওয়াও শেষ। আদিত্য হাতে একটা কার্ড নিয়ে তৃষ্ণার বাসায় গেল। তার 2 বোনের বিয়ে, আর এই বাড়ির বড় ভবিষ্যৎ বউটাকেই যদি না জানায় তাহলে কি হয়? তৃষ্ণাকে কিছু জানায়নি, কারণ আজ প্রথম আদিত্য তৃষ্ণার বাড়ি যাচ্ছে। ভাবলো একটা সারপ্রাইজ দেবে। তৃষ্ণা বাড়িতে পৌঁছে গেল। সে সদর দরজা খোলাই ছিল। ভেতরে গিয়ে দেখে কেউ নেই, হয়তো উপরে আছে। সে বিয়ের কার্ডও একটা বুকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তৃষ্ণার রুমের দরজার পাশে দাঁড়াতেই তার হাত থেকে কার্ড ও ফুলগুলো পড়ে গেল। পা দুটো যেন অবশ হয়ে আসছে। এটা কি তৃষ্ণা? অর্ধউলঙ্গ অবস্থায় আরেকজনের কোলে মাথা রেখে শুয়ে আছে। তৃষ্ণাকে এভাবে দেখে যতটাই না অবাক হচ্ছে, তার চেয়েতেও বেশি অবাক হচ্ছে শুভ্রকে দেখে, যে কিনা তার একমাত্র ছোট বোন অনিকার হবু বর। নিজের গার্লফ্রেন্ড তৃষ্ণাকে অন্য একটা ছেলের সাথে অর্ধউলঙ্গ অবস্থায় দেখে হাত পা দুটো অবশ হয়ে আসছে আদিত্যের। তার চেয়েও বেশি অবাক হচ্ছে তৃষ্ণার সাথে নিজের একমাত্র ছোট বোন অনিকার হবু বর শুভ্রকে দেখে। মাথা হ্যাং হয়ে আসছে তার। পুরো মাথাটা যেন মুহূর্তেই পাথরের রূপ নিয়েছে। মাথায় কিছুই ঢুকছে না। তৃষ্ণাকে সারপ্রাইজ দিতে এসে সে নিজেই এত বড় সারপ্রাইজড হয়ে যাবে তা ছিল ভাবনার বাইরে। যাকে সে তার নিজের বউ বানানোর স্বপ্ন দেখেছিল, আজ কিনা সেই অন্য একটা কোলে মাথা রেখে নিজের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে পড়েছে। রিলেশনের 1 বছরে আদিত্য এক মুহূর্তের জন্য বুঝতে পারেনি তৃষ্ণা এতটা নোংরা। নিজের বেলায় এমন ধোঁকাটা সে নিতে না পারলেও এর সাথে জড়িয়ে আছে নিজের ছোট বোন অনিকার জীবনটা। না, আমি জেনে শুনে নিজের বোনটাকে কোনোভাবেই জাহান্নামে নিক্ষেপ করতে পারবে না। অনিকা তার একমাত্র আদরের ছোট বোন, আর কোনো ভাই চাইবে না এরকম একটা ছেলের সাথে নিজের বোনের বিয়ে দিতে। কিন্তু বাড়িতে আদিত্যের বাবা আহান চৌধুরীর মুখের উপর কথা বলার সাহস কারোরই নেই। সে যা একবার বলবে তাই করবে। নিজের বাবার চোখে শুভ্র খুবই ভালো ছেলে, যা এতদিন আদিত্য নিজেও বিশ্বাস করত। আদিত্য ভালোই বুঝতে পারছে মুখের কথায় তার বাবাকে কিছুতেই বিশ্বাস করানো যাবে না শুভ্র এতটা খারাপ ছেলে। ভাবলো ফোনে সম্পূর্ণ কিছু ভিডিও করে রাখতে, কিন্তু ছেলে হয়ে বাবাকে কিভাবে এটা দেখাবে সে। কিন্তু এর সাথে জড়িয়ে আছে নিজের ছোট বোনের জীবনটা। তার যাই হোক, তার ছোট বোনের জীবনটা যে নষ্ট হতে দিবে না কিছুতেই। ফোন বের করে সবকিছু ভিডিও করতে লাগলো সে। আচ্ছা, তুমি যে সব সময় আমার এত কাছে আসো, আমায় বিয়ে করে ফেললেই তো হয়, আর লুকিয়ে প্রেম করতে হবে না। আরে আমি তো বিয়ে করে সব সময় তোমার সাথেই থাকবো, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ বাকি আছে। কি কাজ? আমার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করছি কয়দিন পর। খুবই বড় লোক। কি? তাহলে আমার কি হবে? আমি কি এতদিন শুধু তোমার রক্ষিতা হয়েছিলাম? ছি ছি, এভাবে বলো না। আরে অবাক হওয়ার কিছুই নেই। বিয়ের পর তার সবকিছু নিজের করে নিয়ে তাকে ডিভোর্স দিয়ে তোমায় নিয়ে দেশের বাইরে চলে যাব। তুমি যা করবা তাড়াতাড়ি করো। আচ্ছা, ইদানিং তুমি নাকি কোন ছেলের সাথে ঘোরাফেরা করো? আরে ও তো আমার ফ্রেন্ড।
টাইম পাস করি, এর চেয়ে বেশি কিছু না। ওইদিকে আদিত্য চুপ করে সবকিছু সহ্য করে নিচ্ছে। শুভ তৃষ্ণার শরীর থেকে ছোট্ট কাপড়টাও খুলে ফেললো। মুহূর্তেই আদিত্য ভিডিও অফ করে সোজা বাইরের দিকে হাঁটা ধরলো। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আদিত্য। তৃষ্ণার কথা ভেবে তার বুকটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। এতদিন তৃষ্ণার সাথে টাইম পাস করছিল সে, আর আদিত্য সেই টাইম পাসটাই রিয়েল লাভ ভেবে বউ বানানোর স্বপ্ন দেখেছিল এতদিন। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, কিন্তু ছোট বোনের জীবনটা সে রক্ষা করতে পারবে এটা ভেবে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। গাড়িতে এসি থাকার পরও ঘামে পুরো শরীর ভিজে যাচ্ছে আদিত্যের। গাড়িটা বাইরে রেখে সে সোজা নিজের রুমে চলে যায়। ঘামে একাকার অবস্থা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল সে। বিছানায় গা এলিয়ে দিল। প্রচুর মাথা ব্যথা করছে তার, কিছুতেই এটা হজম করতে পারছে না। গোধূলির লগ্ন শুরু হয়ে গেছে। সাদা সূর্য ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করে পশ্চিম দিকে হেলে পড়েছে। আদিত্য অনিকার রুমের দিকে যাচ্ছে। অনিকার রুমে নেই, হয়তো ছাদেই আছে। আদিত্য ছাদে গিয়ে দেখে ছাদের এক কোণে কর্নিশ ধরে দাঁড়িয়ে আছে অনিকা। আদিত্য গিয়ে পাশে দাঁড়ালো। অনিকা আদিত্যের দিকে একবার তাকিয়ে আবার প্রকৃতির দিকে নজর দিল। কিরে, তোর মন খারাপ? অনিকা এবার আদিত্যের দিকে ঘুরে দাঁড়ায়। তার মনের কথাটা কারোর সাথে শেয়ার করতে পারছে না সে। মনে হচ্ছে এই জমে থাকা কথাগুলো তার দম বন্ধ করে দিচ্ছে। মুহূর্তেই অনিকা আদিত্যকে ঝাপটে ধরে কান্না করে দেয়। আরে আরে পাগলি, কি করছিস? ভাইয়া, আমি এই বিয়ে করতে পারবো না ভাইয়া। কি, এই বিয়ে করবি না তুই? ভাইয়া বিশ্বাস করো, এই কথাটা আমি কাউকেই বলতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে আমার। প্লিজ ভাইয়া, তুই ছাড়া আমার আর কে আছে বল? আমি প্রয়োজনে মরে যাব, তাও আমি এই বিয়ে করতে পারবো না। চুপ, একদম চুপ। মরার কথা আরেকবার মুখে আনলে আমি নিজেই তোকে মেরে ফেলবো। আরে তুই চিন্তা করিস না, বিয়েটা হবে না। আমি আজকেই বিয়ে ভাঙার ব্যবস্থা করছি। অনিকার কান্নাজড়িত মুখে যেন মুহূর্তেই হাসি ফুটে উঠলো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি আমায় অনেক ভালোবাসো। আমার কথা তুমি নিশ্চয়ই ফেলবে না। কাঁধে হালকা একটা থাপ্পড় দিয়ে বলল, পাগলি একটা। কাউকে পছন্দ করিস? হ্যাঁ। কাকে? ভাইয়া আমি ইসরা। মুহূর্তেই আদিত্যের ফোনটা বেজে উঠলো। আচ্ছা, তোর সাথে আমি পরে কথা বলছি, এখন যা। আদিত্য ফোনটা রিসিভ করে কানে দিল, আর অনিকা না বলা কথাটা মুখে নিয়ে এক পা করে নিচে চলে গেল। কেন ফোন দিলে? তৃষ্ণা বলল। মানে, আমি কি তোমায় ফোন দিতে পারি না? না, তুমি ফোন দিতে পারো না। আর কারোর সাথে টাইম পাস করার কোনো ইচ্ছাও আমার নেই। কি হয়েছে তোমার? এই তোর এসব আজাইরা ন্যাকামি শোনার কোনো ইচ্ছা আমার নেই। আর কি হয়েছে তা খুব শীঘ্রই জানতে পারবি। রাতের বেলায় ব্যালকনিতে বসে চোখে একটা চশমা দিয়ে খবরের কাগজ পড়ছে আহান চৌধুরী। আদিত্য গিয়ে তার পাশে বসলো। আহান চৌধুরী চশমার উপর দিয়ে ভ্রু কুঁচকে আদিত্যের দিকে তাকালো। পুনরায় আবার পত্রিকায় চোখ দিল। আদিত্য বাবার দিকে বারবার আর চোখে তাকালো। চশমার ফাঁক দিয়ে ঠিকই বুঝতে পারছে আহান সাহেব। কিরে, কিছু বলবি? হ্যাঁ বাবা। আহান চৌধুরী এবার পেপারটা দুই ভাঁজ করে টেবিলে রেখে চশমাটা খুলে আদিত্যের দিকে তাকায়। বলো, কি বলবে? বাবা, বলছিলাম যে শুভ্রর ব্যাপারে সবকিছু না জেনে অনিকার বিয়ে দেওয়াটা বোকামি হয়ে যাচ্ছে না? আহান চৌধুরী এবার চশমাটা টেবিলে রেখে আদিত্যের দিকে মুখ ঘুরে তাকায়। ও খুব ভালো ছেলে, ওর ব্যাপারে সবকিছুই আমি জানি। ও অনিকাকে সুখে রাখতে পারবে, এটাই আমার বিশ্বাস। হতে পারে শুভ্র খারাপ দিকগুলো এখনো আমাদের অজানা। হতে পারে অনিকা শুভ্রর সাথে সুখী হবে না। কি বলতে চাইছো তুমি? বলছিলাম কি বাবা, আমি চাই না অনিকার ওখানে বিয়ে হোক। দেখো, আমাদের পরিবর্তে ফ্যামিলির সিদ্ধান্তটা তুমিই নেবে, কিন্তু এখনো আমরা আছি। তাই তোমার এই বিষয়ে নাক গলানোর কোনো দরকার নেই। বাবা, তোমার চোখে শুভ্র হয়তো ফেরেশতার মতো ভালো, কিন্তু আমার চোখে সে নর্দমার কাদার চেয়েও নিকৃষ্ট। বুঝলাম তুমি যে তাকে খারাপ বলছো, এর কোনো প্রমাণ আছে? বাবা, তুমি জানো আমি ছোটবেলা থেকেই প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, কিন্তু আমি সেটা তোমাকে দেওয়া ঠিক হবে বলে মনে করছি না। কিন্তু আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। দেখো আদি, প্রমাণ ছাড়া কারো দিকে আঙুল তুললে একটা আঙুল তার দিকে থাকলেও তিনটা তোমার দিকেই থাকে, আর বৃদ্ধ আঙুলটা দুজনকেই সাপোর্ট করে। আহান চৌধুরী আবার চশমা পরে পত্রিকায় নজর দিলেন। আদিত্য ফোন অন করে টেবিলে রেখেই সেখান থেকে চলে যায়। আহান সাহেব সেই দিকে কোনো চোখ না দিয়ে পত্রিকা পড়তে থাকে। হঠাৎ ফোনে শুভ্রর কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠে আহান চৌধুরী। পত্রিকাটা একপাশে রেখে ফোনটা হাতে তুলে নেয় আহান চৌধুরী। ভিডিওতে নেগেটিভ অংশগুলো ব্লার করা, বাকি সবই ঠিকঠাক। ফোনে স্পর্শ দেখতে পায় শুভ্রর চেহারা। আহান চৌধুরী কপাল কুঁচকে বারবার ঘামগুলো মুছতে থাকে। রাতে আহান চৌধুরী ফোন করে শুভ্র তার বাবাকে নিয়ে আসে তাদের বাড়ি। এই নিয়ে বেশ কথা কাটাকাটি হয় দুজনের মাঝে। যখনই ভিডিওটি শুভ্রর বাবার হাতে দেওয়া হয়, কিছুক্ষণ পরে শুভ্রর গালে একটা চড় বসিয়ে দেয় তার বাবা। ফোনটা ফ্লোরে আছড়ে ফেলে শুভ্রর কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পেছন থেকে আহান চৌধুরী ডাক দিয়ে বলে, এক্সকিউজ মি, ফোনটার দাম 1.5 লক্ষ টাকা। ওকে, আমি আপনার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি। আদিত্য আহান চৌধুরীর কাঁধে হাত রেখে বলে, বাবা, এখানে আপাতত কিপটামিটা না করলেও হতো। মাঝরাতে ছাদে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়ায় কষ্টগুলো পুরো ছাই করে দিয়েছে আদিত্য। অনিকা গিয়ে কাঁধে হাত রাখতেই দেখে আদিত্যের হাতে সিগারেট। এর আগে আদিত্যকে কখনো সে স্মোক করতে দেখেনি। আদিত্যের হাত থেকে সিগারেটটা নিয়ে পা দিয়ে পিষে ফেলে অনিকা। প্লিজ আমায় বাধা দিস না। শুনলাম মানুষ ছ্যাঁকা খেলে সিগারেট খায়, তুইও খেলে নাকি ভাইয়া?
এখান থেকে যা তো, তুই আর কখনো খাবি না এটা। অনিকার বিয়ে ভেঙে গেলেও আজ মোহনার বিয়ে। বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বড় ছেলে হিসেবে সবকিছু সামলাচ্ছে আদিত্য। আজ মোহনার বিয়ে, চলে যাবে সে অন্যের ঘরে, এটা ভেবেই কেমন যেন লাগছে আদিত্যর। কাল রাতে মোহনা আদিত্যর কাছে এসে অনেক আকুতি মিনতি করলো, হাত দুটো ধরে বলল প্রয়োজনে সারা জীবন সে তার গোলাম হয়ে থাকবে। তবুও আদিত্যকে ছাড়া বাঁচবে না মোহনা। আদিত্য মান সম্মানের কথা চিন্তা করে হ্যাঁ বা না এর মাঝামাঝি উত্তর দিতে গিয়েও না বলে দিল। তবে কেন তার আজ এমন লাগছে? বিয়ের আসরে বধূ সেজে বসে আছে মোহনা, পাশেই শ্রাবণ বর সেজে। মোহনা বারবার আদিত্যের দিকে করুণ চোখে তাকাচ্ছে। আদিত্যের চোখে তা ধরা পড়লেও আজ তার কিচ্ছু করার নেই। মোহনার ছোট্ট ভাই মোহনও সেখানে দাঁড়িয়ে। মোহনার হাতের দিকে তাকাতেই মোহন চমকে ওঠে। কাল রাতেও মোহনাকে অনেক কাঁদতে দেখেছে মোহন। হঠাৎ মোহন সবার সামনে চেয়ারের উপর দাঁড়িয়ে যায়। এই বিয়ে হবে না। সবাই হা করে তাকিয়ে আছে মোহনের দিকে, উত্তর খোঁজার চেষ্টায়। পিচ্চিটার মুখে হঠাৎ এমন আশ্চর্যমূলক কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে যায় সবাই। নিস্তব্ধ ভরা পুরো বাড়ি। বাইরে থেকে মনে হবে এই বাড়িতে কেউ নেই বুঝি। তখনই মোহনের মা এসে তার কান টেনে ধরে। হারামজাদা, এত পাকা পাকা কথা কোথায় শিখলি? কখন কোথায় ফাজলামি করতে হয় জানিস না? দেখো মা, আমি মোটেও ফাজলামি করছি না। আর এই যে কাজী সাহেব, আপনি যে ড্যাং ড্যাং করে বিয়ে পড়িয়ে দিচ্ছেন, একবারও কি জানতে চেয়েছেন মেয়ে এই বিয়েতে রাজি কিনা? আর এই যে শ্রাবণ ভাইয়া, আপনিও কি একবার জানতে চেয়েছেন আপু আপনাকে পছন্দ করে কিনা? বাড়ির জামাই বলে কথা, সবার সামনে মোহন তাকে এইভাবে বলাতে তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। লজ্জায় রুমাল দিয়ে মুখটা আড়াল করার চেষ্টা করছে। তার কিসের অভাব যে মোহনা তাকে পছন্দ করবে না? দেখতেও স্মার্ট, যে কোনো মেয়েই তাকে পছন্দ করবে। তাহলে মোহনার কেন অপছন্দ? কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? তাহলে এক্ষুনি আপুর হাত চেক করুন। আপুর বাম হাতে থাকা বিষের বোতলটা দেখতে পাবেন। কথাটা শোনা মাত্রই শ্রাবণের মা মেঘলা চৌধুরী এক পায়ে দাঁড়িয়ে যায়। মোহনার কাছে গিয়ে হাতটা টান দিয়ে দেখে সত্যিই একটা বিষের বোতল। এই তাহলে তোর মেয়ের আসল পরিচয়? খুব করে তো গর্ব করে বলেছিলি আমার সোনার টুকরো মেয়ে, আমার কথার বাইরে কিচ্ছুতেই যাবে না। এখন ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এরকম একটা মেয়েকে আমি আমার ছেলের বউ বানাতে চেয়েছি, যেই মেয়ে বিয়ের আসরে বিষের শিশি নিয়ে বসে থাকে সুইসাইড করার জন্য। ছোট ভাইকে দালাল হিসাবে ব্যবহার করছে। এ তো আমার সংসারের আগুন লাগিয়ে দেবে রে। মোহনার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে জানে তার বোন মেঘলা কেমন। ছোটবেলায় পুরো বাড়ি নাচিয়ে ছাড়তো সে, তাই তো কম বয়সে বিয়ে দিয়ে দিল। ওইদিকে অনিকার গোমরা মুখটায় কিছুটা হাসির আভাস ভেসে আসছে। মনে হয় যেন একটু আশার আলো দেখতে পাবে সে। আর যাই হোক, ছোট্ট মোহন আজ একটা কাজের মতো কাজ করেছে। একবার যেহেতু ভেমরুলের বাসায় ঢিল মেরেছে, তার মানে বিয়ে ভাঙার সম্ভাবনা 80%। তবুও চিন্তা হচ্ছে বাকি 20%-এর জন্য। মেঘলা চৌধুরী শ্রাবণের হাত ধরে বলে, চল শ্রাবণ, এই বাটপারদের সাথে সম্পর্ক করার কোনো ইচ্ছাও আমাদের নেই। ও মা গো মা, যেই মেয়ে বিয়ের দিন এত বড় বাটপারি করতে পারে, না জানি বাকি দিন তো পড়েই আছে। পেছন থেকে আহান চৌধুরী ডাক দিয়ে বলল, বুবু, কে তোর বুবু? বাড়িতে নিয়ে এসে সবার সামনে অপমান করলি, এখনো তোদের স্বাদ মেটেনি? আজ থেকে তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ভেবে নিব বাবা মায়ের মতো আমার 2 ভাইও মরে গেছে। শ্রাবণকে তোর মেয়ের পছন্দ নয়, সেটা আগেই বলতে পারতি, তাহলে আমরা লোকজন নিয়ে এখানে অপমানিত হতে আসতাম না। আহান চৌধুরী ও মোহনার বাবা আমান চৌধুরী বসে আছে সোফায়। সামনে দাঁড়িয়ে মোহন, মোহনা, আদিত্য, অনিকা, অন্তরা বেগম ও অনামিকা বেগম। নীরবতা ভেঙেই আদিত্যের বাবা আহান চৌধুরী বলে উঠল, ছেলেটা কে? কার কথা বলছো তুমি? আমি তোমাকে জিজ্ঞেস করিনি ছেলেটা কে মোহনা, যার জন্য তুমি আমাদের মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলে। মোহনা আর চোখে আদিত্যের দিকে তাকায়। আদিত্যের বুকটাও মোচড় দিয়ে ওঠে, কারণ এই মুহূর্তে মোহনা আদিত্যের নাম বললে আদিত্যকে আস্ত রাখবে না তার বাবা। মোহনা মাথা নাড়িয়ে ইশারা করে কেউ না। তাহলে শ্রাবণকে অপছন্দ করার একটা কারণ দেখাও তুমি আমাকে। সবার মাঝখানে মোহন বলে ওঠে, আমি জানি ছেলেটাকে, আমাদের আদিত্য ভাইয়া। আমি কাল রাতেও আপুকে কাঁদতে দেখেছি ভাইয়ার ছবি বুকে নিয়ে। কি না বাচ্চাদের মতো কেঁদেছিল, আমার তো এখনো হাসি পাচ্ছে। চুপ কর হারামজাদা, তোর জন্যই তো আজ এত কিছু হলো। আর মোহনা, আমাদের একবার বললেই পারতি তুই আদিত্যকে পছন্দ করিস। এর মাঝেই আদিত্য সেখান থেকে উদাও হয়ে গেল। ওইদিকে অসহায়ের মতো বসে গভীর চিন্তায় মগ্ন অনিকা। সম্পর্ক বিচ্ছেদের কারণে তার আর শ্রাবণের দূরত্বটা বেড়ে গেছে আরো বেশি। আচ্ছা, শ্রাবণের সামনে দাঁড়ালে শ্রাবণ কি তাকে গ্রহণ করবে, নাকি মোহনার উপর রাগ করে ছুঁড়ে ফেলে দিবে, নাকি আরো অপেক্ষা করে চেষ্টা করতে হবে? শুনলাম মন থেকে কোনো জিনিস চাইলে তা একসময় পাওয়াই যায়। তাহলে আমি কি পাবো শ্রাবণকে, নাকি অপূর্ণই থেকে যাবে আমার স্বপ্ন? হয়তো ভাইয়ার আর মোহনার সম্পর্ক বাড়ির সবাই খুব সহজেই মেনে নেবে, আমাদেরটা তো 2 পক্ষের কেউই মেনে নেবে না। না আর না, নীরবতার মাঝে পাবো না আমি সুখের সন্ধান। এবার চেষ্টা আমাকেই করতে হবে, যত বাধা বিপত্তি আসুক না কেন।
পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। সামনে ফ্লোরে শুয়ে আছে মোহনার নিথর দেহটা, একটা চাদর দিয়ে ঢাকা তার শরীর। পাশে বসে বসে চিৎকার করে কান্না করে যাচ্ছে অন্তরা বেগম। শোকের ছায়ায় স্তব্ধ হয়ে আছে পুরো বাড়ি। সুইসাইড করায় বাড়িতে পুলিশ এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। আদিত্য চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। কেন সে মোহনার ভালোবাসাটা বুঝলো না, কিন্তু কেন আজ সে কাঁদছে? সে তো কখনো ভালোবাসেনি মোহনাকে, তাহলে কেন আজ তার বুকটা এভাবে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে? বুকটা আজ খুব ফাঁকা ফাঁকা লাগছে। কেন সে মোহনাকে এত অবহেলা করলো? তার এখন চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করছে, প্লিজ মোহনা, একবার ফিরে আয়, দেখ আমি কি করে তোকে ভালোবাসা দিয়ে আগলে রাখি। পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছে মোহনাকে। কেন জানি আদিত্যের মনে হচ্ছে আজ তার বুক থেকে কেউ হৃৎপিণ্ডটা খুলে নিয়ে যাচ্ছে। জোরে একটা চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠলো আদিত্য। এসির মাঝের শরীরটা ঘামে ভিজে গেছে তার। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে নিল সে। দৌড়ে মোহনার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে গিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। মোহনা ঘুমাচ্ছে, পাশে বসে আছে আদিত্য। তাকিয়ে আছে মোহনার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটার দিকে অপলক দৃষ্টিতে। খুব মায়াবী লাগছে আজ তাকে। ইচ্ছা করছে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেতে। কিছুক্ষণ পর চলে যাচ্ছে আদিত্য। দরজা অব্দি গিয়ে কি মনে করে আবার ফিরে আসে। মোহনার কপালে তার ঠোঁট জোড়া ছুঁয়ে দেয়। দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায় আদিত্য। মোহনা চোখ মেলে তাকায়, একটা মুচকি হাসি দেয়। আর যাই হোক, মোহনা এটা আন্দাজ করতে পারছে যে আদিত্য ধীরে ধীরে তার প্রেমে পড়ে যাচ্ছে, কিন্তু তাকে ভেঙে পড়লে চলবে না। যতটা কষ্ট আদিত্য তাকে দিয়েছে সব তাকে ফিরিয়ে দেবে। আদিত্যের বুঝতে হবে ভালোবাসা মানুষটার কাছ থেকে পাওয়া অবহেলাগুলো নিজেকে কতটা কষ্ট দেয়। ওদিকে মোহন ধীরে পায়ে মায়ের রুমে প্রবেশ করে। দেখে মা ঘুমাচ্ছে। আস্তে আস্তে পাশ থেকে ফোনটা নিয়ে আসে সে। ছাদে গিয়ে ফোন দেয় তার সাথে ক্লাস 2-তে পড়া পড়ুয়া গার্লফ্রেন্ড তানিশাকে। ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠে আওয়াজ আসে, হ্যালো, সরি বেবি, ফোন দিতে একটু দেরি হয়ে গেছে। আসলে বাসায় একটা ঝামেলা ছিল আজ, তাই আম্মু ঘুমাতে একটু দেরি করে ফেলেছে। রাগ করো না, ঠিক আছে? অনেক ভালোবাসি তো তোমায়। তুমি কি আমার উপর রাগ করে থাকতে পারো বলো? তো কি করছো বেবি? তোমার বেবিটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি ওর বড় বোন, ঠিক আছে? তুমিও ঘুমিয়ে পড়ো আব্বু। এই রে, নাউজুবিল্লাহ, কি বলছেন আপনি? আপনি ওর আপু হলে আমায় আব্বু ডাকছেন কেন? ও তোমার বেবি হলে তুমিও তোর আব্বুই হও, সেই সুবাদে আমারও আব্বু। হ্যাঁ তাও ঠিক। না না, কি? হ্যালো হ্যালো, ধুর। সকালের মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ভাঙে মোহনার। এদিকে সারা রাত টেনশনে ঘুমোতে পারেনি অনিকা। শ্রাবণের টেনশন তাকে পাগল করে দিচ্ছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে অনিকা। পাশে গিয়ে দাঁড়ায় আদিত্য। অনিকা আদিত্যের উপস্থিত টের পেয়েই দ্রুত চোখের পানিগুলো মুছে ফেলে। তা আদিত্যের চোখ এড়ালো না। দুই কাঁধে হাত দিয়ে তার দিকে ঘুরিয়ে নেয়। কিরে, কাঁদছিস কেন? ভাইয়া, সেই দিন না শুনতে চেয়েছিলে আমি কাউকে পছন্দ করি কিনা? চেয়েছিলাম তো। এখনো জানতে চাই, কে সেই হতভাগা? বললে ওকে এনে দিতে পারবি? তুই চাইলে তোকে আকাশের চাঁদটাও এনে দেওয়ার চেষ্টা করব। অনিকা বলল, চাঁদ এনে দিতে হবে না ভাইয়া, আমি শ্রাবণ ভাইকে ভালোবাসি ছোটবেলা থেকেই, কাউকেই বলতে পারিনি। ওকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। পারবি ভাইয়া শ্রাবণকে আমার জন্য এনে দিতে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।